স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসিনী। সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকের আলোচনার বিষয় হজ যাত্রী পরিবহনে নতুন 800 এজেন্সি। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। গত বছর বাংলাদেশ থেকে হজ করেছে প্রায় 1,20,000 ধর্মপ্রাণ মুসলমান। এবছরও এই সংখ্যা একই রকম থাকতে পারে বলে ধারণা করছেন হজ সংশ্লিষ্টরা। এখন চলছে মুআল্লিম ফি জমা দেওয়ার প্রক্রিয়া। গত এক যুগে মোট হজ লাইসেন্স দেওয়া হয়েছিল 402টি এজেন্সিকে, আর শুধু এবছরেই 800রও বেশি এজেন্সিকে নতুন লাইসেন্স দিয়েছে ধর্ম মন্ত্রণালয়, যাদের কারোরই নেই হজ ব্যবস্থাপনার পূর্ব অভিজ্ঞতা। এমন পরিস্থিতিতে হজ নিয়ে অব্যবস্থাপনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যারা হজ পরিচালনা করবে বা গাইড হিসেবে কাজ করবে তাদেরও অভিজ্ঞতা দক্ষতার ব্যাপার আছে। তো সেই জিনিসগুলো কতটুকু আমরা এই যে নতুন যারা হজ এজেন্সি এসছে তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি, এ ব্যাপারে কিন্তু একটু সন্দেহ সবাই আমাদের মধ্যে রয়েছে। নতুন যারা লাইসেন্স পেয়েছেন তারা এরই মধ্যে হাবে সদস্যপদও পেয়েছেন, তবে এদের সক্ষমতা কতটুকু তার জবাব নেই হাব সভাপতির কাছে। আমাদের রেগুলেটরি অথরিটি হচ্ছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের লাইসেন্স দিলে আমরা তাকে মেম্বারশিপ দিতে বাধ্য। যদি ওদেরকে যাচাই বাছাই করতে হয় সেটি ধর্ম মন্ত্রণালয় করবে। লাইসেন্স পাওয়ার পর ওই প্রশ্ন অবান্তর যে তার এটা যাচাই বাছাই করা লাগবে কিনা। অনভিজ্ঞ নতুন এই হজ এজেন্সিগুলোর কারণে হজ ব্যবস্থাপনায় অনিয়ম হলে এর দায় তার অ্যাসোসিয়েশন নেবে না বলে জানান হাব সভাপতি। এই 1200 দেওয়ার ফলে আমরা এমন চিন্তা করছি যে এই বিষয়টা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্পূর্ণরূপে অসম্ভব এবং আমরা এরকম ওয়েল ইকুইপড না, এবং এটার যুদ্ধ কোনো বিশৃঙ্খলা হলে দায়িত্ব যারা লাইসেন্স দিয়েছে তিনারা বহন করবেন, আমরা বহন করব না। এই বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে কেউ মুখ খুলতে রাজি হননি। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব জাহাঙ্গীর আলম এবং ইব্রাহিম বাহার, আপনাদেরকে স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। জনাব আলম, প্রথম প্রশ্ন আপনার কাছেই। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে গত 4 বছরে বা বিভিন্ন সময় এই মুহূর্তে আমাদের ছিল প্রায় 400টি হজ এজেন্সি। গত এক বছরে আরও 800টি হজ এজেন্সিকে অনুমতি দেওয়া হয়েছে, এবং এতে অনেকেই মনে করছেন যে এখানে অনভিজ্ঞ লোককে অনুমতি দেওয়া হচ্ছে এবং এটা টোটাল সার্বিক হজ ব্যবস্থাপনা, হজ যাত্রী পরিবহন ব্যবস্থাপনায় একটা ব্যাঘাত হতে পারে। আপনি কি এটার সাথে একমত কিনা? জি, প্রথম আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য, হজ এজেন্সির সংখ্যা বাড়ানোর ফলে হজ ব্যবস্থাপনায় কোনো প্রকার সমস্যার সৃষ্টি হবে না, এবং বরঞ্চ হজ যাত্রীরা উপকৃত হবে। হজ যাত্রী উপকৃত হবে, কিন্তু যেটা বলা হয় থাকে যে এক বছরে 800, এর আগে এত বাড়ানো হয়নি। এক্ষেত্রে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে, তারা যোগ্য। কিন্তু এখন যদি সমস্যা হয় একটু আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ লাইসেন্স দিচ্ছে কিন্তু সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক, এবং এদেশে কিন্তু প্রথম দিকে কোনো হজ এজেন্সি ছিল না, সমস্ত হজ যাত্রীরা সরকারের মাধ্যমে হজ করত। আচ্ছা, প্রথম 1995 সালে সৌদি সরকারের সিদ্ধান্ত মোতাবেক হজ লাইসেন্স শুরু হয়, এবং 2001, 2002, 2006, 2008, 2010 প্রতি বছরই কিন্তু হজ লাইসেন্স দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় 2012 সালে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হজ এজেন্সি দেওয়ার জন্য সরকার দরখাস্ত আহ্বান করে। আচ্ছা, এবং এর আলোকে প্রায় 1600 আবেদন জমা পড়ে। এই আবেদন যাচাই বাছাই করা হয়, অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা কমিটি গঠন করে। সেই কমিটির সুপারিশের আলোকে লাইসেন্স দেওয়া হয়েছে। এক মিনিট, লাইসেন্স দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে প্রত্যেক হজ এজেন্সি যারা আবেদন করছে তাদের কিন্তু অবশ্যই ট্রাভেল লাইসেন্স থাকতে হবে, এবং যাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এবং বিমান মন্ত্রণালয় ট্রাভেল লাইসেন্স আছে তারাই কিন্তু হজ লাইসেন্স পেয়েছে। নতুন কোনো ব্যক্তি কিন্তু হজ লাইসেন্স পায় না। সুতরাং তাদের ট্রাভেল লাইসেন্সের কার্যক্রমে অভিজ্ঞতা আছে, কাজ করেছে, তারাই পেয়েছে। ধন্যবাদ জনাব আলম, আপনার কাছে আমি ফিরে আসবো। জনাব বাহার, আপনার কাছে প্রশ্ন। একজন হজ এজেন্ট হতে হলে তার আসলে খরচ কত, লাইসেন্স ফি কত? আমি জানতে চাচ্ছি এই খরচ করে তার ব্যবসা শুরু করতে হচ্ছে। আমাদের এখানে হজ যাত্রীর সংখ্যা 1,20,000-এর মতো, 10,000 মতো। তো এটার দিকে আসলে আমি এই বিষয়ে জানতে চাচ্ছি, কতখানি খরচ পড়ে এবং সম্ভব কিনা ব্যবসা লাভ করা? ধন্যবাদ। আসলে একটি হজ লাইসেন্স করার জন্য সরকারি কোষাগারে জমা করতে হয় 20,60,000 টাকা। এটা লাইসেন্স ফি?
এটা একটা হচ্ছে এফডিআর 20 লক্ষ টাকার এফডিআর আর 60,000 টাকার ট্রেজারি চালান, এটা জমা করতে হয়। আর একটা হজ এজেন্ট হতে হলে তাকে বাধ্যতামূলক আগে ট্রাভেল এজেন্সির লাইসেন্স থাকতে হবে, সিভিল এভিয়েশন যেটা থেকে যেটা লাইসেন্স নিতে আলম হবে, বলেছেন। যেটা একটু আগে উপসচিব মহোদয় বললেন। আর এই জন্য একটা অফিস প্রয়োজন যেটাকে ওয়েল ইকুইপ করতে হয়, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও 20 থেকে 30 লক্ষ টাকার একটা ইনভলভমেন্ট। অর্থাৎ একজন হজ এজেন্ট হতে হলে উনাকে কমপক্ষে 50 লক্ষ টাকার একটা ইনভলভমেন্ট। দেশে হাজি মানে প্রতি বছর হাজির সংখ্যা আমি যদি গড়ে 1 লক্ষ ধরি, এজেন্সি যদি আগের 400 এখন 800 1200 হয়, তাহলে কি প্রফিট করা সম্ভব? মানে সেই বাজারটা আছে? এই বিষয়টি ক্ষেত্রে আমাদের একটু আপত্তি এইখানে, যা বাংলাদেশে হজযাত্রীর সংখ্যা 1 লক্ষ। 1 লক্ষ হজযাত্রী নেওয়ার জন্য 2 থেকে 250 লাইসেন্সই যথেষ্ট। সেখানে 400 এক্সিস্ট করতেছে। সেখানে নতুন আরও যে লাইসেন্সগুলো দেওয়া হলো, এতে করে লাইসেন্সের সংখ্যা প্রায় 1200-তে উন্নীত হলো। এবং এতে যদি এনএন অ্যাভারেজ হিসেব করেন তাহলে কিন্তু এটা তো একটা পাল্টা যুক্তি থাকতে পারে। আমি যদি বেশি প্রতিযোগিতা বেশি থাকে, যারা হজ যাত্রী, যারা কাস্টমার, তারা কিন্তু বেশি সেবা পাবেন, সেই বিষয় কিন্তু থাকে। সে বিষয়ে ফেয়ার কম্পিটিশন হবে। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে সেবা দিয়ে আপনি কত টাকা আর্ন করবেন, আর কিছু ফিক্সড খরচ আছে। যেমন সেবা দিয়ে আপনি বিমান ভাড়া কমাতে পারবেন না, সৌদি আরবের বাড়ি ভাড়া কমাতে পারবেন না, খাওয়ার খরচ কমাতে পারবেন না, মোয়াল্লেম ফি কমাতে পারবেন না, মোয়াল্লেমের খরচ কমাতে পারবেন না। যেগুলা ফিক্সড খরচ আছে সেগুলো তো করতেই হবে। তারপরে হচ্ছে আপনার বেনিফিট করা কিংবা লোকসান দেয়। ধন্যবাদ জনাব বাহার, আমি আপনাকে ফিরে আসবো। জনাব আলম, আমরা প্রায় প্রতি বছর দেখে থাকি যে বিভিন্ন হজ যাত্রী বিভিন্ন হয়রানির শিকার হয়। তো এই ক্ষেত্রে আমি যদি ধরে নেই, উনি যেটা বলছেন অনেক প্রতিষ্ঠান হয়েছে এই বছর, এইখানে কি সরকারের মন্ত্রণালয়ের যথেষ্ট নজরদারি ব্যবস্থা আছে কিনা? অবশ্যই সরকারের পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা রয়েছে। আমি আপনার পূর্বের প্রশ্নের রেশ ধরে বলতে চাই, 20 লক্ষ টাকা কিন্তু এজেন্সির নিজ নামে জামানত হিসেবে এফডিআর করা থাকে, রাখতে হয়। এটা কিন্তু সরকারের লাইসেন্স ফি না। সরকারের লাইসেন্স ফি হচ্ছে প্রতি বছর মাত্র 20,000 টাকা প্রতি বছর, যেটা সরকারি ট্রেজারি চালানে জমা দেওয়া হয়েছে। সুতরাং ওই 20 লক্ষ টাকা কিন্তু এজেন্সির নিজস্ব সম্পদ এবং তার নিজ নামে এফডিআর আকারে জমা থাকে, যেটা আন্ডার লিয়েন থাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের। ধর্ম বিষয়ক তাহলে কি আমি ধরে নিচ্ছি ওই এফডিআরটা ইচ্ছে মতো ভাঙানো যাবে না? যেহেতু আন্ডার লিয়েন থাকে, সুতরাং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে ওই টাকাটা উনি উত্তোলন করতে পারবে না। তাহলে আমি এক ধরনের ধরে নিতে পারি এই টাকাটা তাকে অবশ্যই ইনভেস্টমেন্ট, এবং এর মূল কারণ কস্টই আর কি। দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন, মূলত যে এজেন্সিগুলো হজ যাত্রীদের সাথে হজ চুক্তি অনুযায়ী যে সেবা দেওয়ার কথা, সেই সেবা প্রদানে যদি ব্যর্থ হয়, হজ যাত্রী এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করতে পারে। সৌদি সরকারের নিজস্ব গোয়েন্দা প্রতিবেদনের আলোকে বাংলাদেশ সরকারের কাছে রিপোর্ট আসে, তার আলোকে তদন্ত করে ওই এজেন্সিগুলোকে শাস্তি প্রদান করা হয়। যেমন গত বছরও আমাদের হজ এজেন্সি যেটা বলা হচ্ছে 400টা না, বাস্তবিকতা লাইসেন্স ছিল 586টা, এর ভিতর অ্যাক্টিভ ছিল গত বছর 389টা, 350টা হজ লাইসেন্স কাজ করেছে। আচ্ছা, এর ভিতরে সৌদি সরকারের প্রতিবেদনেই কিন্তু 2 পর্যায়ে 95টা হজ এজেন্সি অভিযুক্ত হয়েছে, এবং 294টা হজ এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন হজযাত্রীর অভিযোগ করেছিল। এর ভিতরে কিন্তু তদন্ত করে আমরা এবছর 148টা হজ এজেন্সিকে শাস্তি দিয়েছি, 11টা হজ এজেন্সির লাইসেন্স বাতিল করেছি, জামানত বাবদ 20 লক্ষ টাকা ফরফিট করেছি। এছাড়াও 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আমরা তাকে আর্থিক দণ্ড দিয়েছি, এবং যে সমস্ত এজেন্সির মাধ্যমে হজযাত্রীরা গিয়ে যথাসময় ফেরত আসেনি, তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে আমরা ফৌজদারি মামলাও দায়ের করেছি। সুতরাং প্রত্যেকটা এজেন্সি কিন্তু সরকারের পুঙ্খানুপুঙ্খ নজরদারি রয়েছে। সুতরাং যদি কোনো এজেন্সি ভেবে থাকে বা কেউ যদি মনে করেন যে এজেন্সিগুলো সরকারের নজরদারিতে নাই, এইটা কিন্তু যথাযথ নয়। সুতরাং এজেন্সিগুলোকে সতর্ক হতে হবে। সৌদি সরকারের গোয়েন্দা বিভাগ কাজ করে, সৌদি সরকারও প্রথম 72টা, পরবর্তীতে 23টা, 95টা এজেন্সিকে তারা অলরেডি কালো তালিকাভুক্ত করেছে, বাতিল করেছে। তাদের মাধ্যমে কিন্তু এবছরই হজযাত্রীরা যেতে পারছে না। ধন্যবাদ জনাব আলম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব বাহার, আপনার কাছে প্রশ্ন, হাব নিশ্চয়ই কোনো রেগুলেটরি বডি নয়, তারপরে আপনাদের সমিতি থেকে আপনাদের যারা সদস্য, তাদের কি আপনারা কোনো পরামর্শ নিশ্চয়ই দিয়ে থাকেন? কারণ আমরা দেখেছি এবছরও কিছু হজ এজেন্সির লাইসেন্স বাতিল হয়েছে মানব পাচার করার অভিযোগে। ধন্যবাদ।
এই বিষয়টা আমরা রেগুলেটরি অথরিটি না হলেও আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করেছি আমাদের পুরাতন এজেন্সিদেরকে, নতুনদেরকে ইতিমধ্যেই আমরা আগামী 18 তারিখে আমরা একটা মিটিং দিয়েছি, তাদেরকে আমরা ব্রিফ করব বিষয়গুলি এবং ব্রিফ করে আমরা বিষয়টাকে চেষ্টা করব যাতে করে জবাবদিহিতার আওতায় আনা যায়, যাতে অনিয়ম দুর্নীতি না হয়। আর যারা অনিয়ম এবং দুর্নীতি করেন তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ধর্ম মন্ত্রণালয়কে সবসময় সহযোগিতা করে আসছি। আমরা কখনোই যারা মানব পাচার করে কিংবা অনৈতিক কাজ করে তাদের পক্ষপাতিত্ব কখনোই করি না এবং করব না। আমরা সবসময় চেষ্টা করব তাদেরকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত করতে। ধন্যবাদ জনাব বাহার, ধন্যবাদ জনাব আলম। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শিগগিরই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাবেন হজ থেকে বলছি। আজ আমরা কথা বলছি হজ যাত্রী পরিবহনের নতুন এজেন্সি নিয়ে। এ নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। জনাব বাহার এবং জনাব আলম, আপনাদেরকে স্বাগত আরেকবার। জনাব আলম, আমরা কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে হজ যাত্রী পরিবহনের নতুন এজেন্সি দিয়ে নেওয়ার ক্ষেত্রে। এবার আমি আমার দেশে একটু উন্নতি নিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একজন দর্শক আব্দুল মোমেন উনি 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 জানতে চাচ্ছেন যে সাধারণত 45 দিনের মধ্যে হজের ডিউরেশনটা বলা হয়ে থাকে, এটি কি আসলে আদৌ সম্ভব কিনা? অবশ্যই 45 দিনের মধ্যে সম্ভব, হয়তো কোনো কোনো ক্ষেত্রে 2-4 দিন বেড়ে যেতে পারে। 42 থেকে 45 দিনের ভিতরে সরকারি বেসরকারি প্রত্যেকটা এজেন্সির হজ যাত্রীরাই হজব্রত পালন করে বাংলাদেশে ফেরত আসে। অনেক ক্ষেত্রে ফ্লাইট সমস্যার কারণে হয়তো 2-4 দিন বেড়ে যেতে পারে। আচ্ছা, এটা সমস্যা হয় না? না, সমস্যা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। কিছু ক্ষেত্রে হয়, যেমন এটা মূলত অনেক বিষয়ের উপর নির্ভরশীল, যেমন হজ সিজনের উপর নির্ভরশীল। যখন শীতকালে হজ হয় তখন বাংলাদেশ এন্ডে যদি কুয়াশা থাকে, ফ্লাইট ডিলে হয়ে গেলে, একটা ফ্লাইট ডিলে হলে কিন্তু অনেকগুলো ফ্লাইট ডিলে হয়ে যায়, যার কারণে আমাদেরকে এয়ারপোর্টে হজ যাত্রীকে অপেক্ষা করতে হয়। তবে আশা করি এরকম সমস্যা হচ্ছে না। তবে মনে রাখতে হবে, হজ যাত্রীর সংখ্যা বেড়ে গেলে যে কোনো এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন অর্থাৎ সৌদি আরবে আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু তখন সময়টা বেড়ে যায়। তখন কিন্তু 45 দিনের শিডিউল ঠিক রাখা অনেকের পক্ষে সম্ভব হয় না। জনাব বাহার, আপনার কি মনে হয়, আপনি দীর্ঘদিন এই হজ যাত্রী পরিবহনের সাথে জড়িত, এটা কি আসলে কমিয়ে আনা সম্ভব কিনা? 45 দিনের কিন্তু অনেক লম্বা সময় এখনকার যুগের আমরা যে চিন্তা করি। ধন্যবাদ। এটা কমিয়ে আনা সম্ভব, কারণ আমাদের আসলে মূলত হজ করতে সময় লাগে 1 সপ্তাহ। 1 সপ্তাহ কাজ করার জন্য একজন হজ যাত্রী 50 থেকে 55 দিন পর্যন্ত সৌদি আরবে থাকলে এটা জাতীয় একটা ক্ষতি। হ্যাঁ, মানুষের প্রোডাক্টিভ আওয়ার নষ্ট হচ্ছে, কাজ কামের ক্ষতি হচ্ছে এবং হজ করার পরে মানুষ লম্বা সময় ওখানে থাকার পরও বিরক্ত হয়ে যায় এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। কারণ একজন এজেন্সি একজন হজযাত্রীকে 35 দিনের খাওয়ার টাকা নিয়ে প্যাকেজ ঘোষণা করেছে, আর পরিবহনের কারণে তাকে যদি 55 দিন থাকতে হয়, অতিরিক্ত 20 দিনের খাওয়ার খরচ তো হজযাত্রী দেবে না, সেটা হজ এজেন্সিকেই বহন করতে হয়। তো 1 সপ্তাহ কাজ করার জন্য শুধুমাত্র পরিবহনের কারণে একজন হজযাত্রীকে 55 দিন থাকতে হয়, যেটা অত্যন্ত অমানবিক। ধন্যবাদ জনাব বাহার। জনাব আলম, আপনার কি মনে হয় এটা সম্ভব কমিয়ে আনা? আমি সভাপতি মহোদয়ের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই যে হজ করতে গেলে 7-10 দিনে সম্ভব না। কারণ দক্ষিণ এশীয় হজযাত্রীদের মধ্যে একটা ধারণা রয়েছে যে মদিনাতে তাকে 8 দিন অবস্থান করে 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং হজ ফ্লাইট শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত সৌদি সরকারের যে সিভিল এভিয়েশন অথরিটি, যেটা বলে গ্যাকার একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সেক্ষেত্রে 1 জিলকতের আগে কোনো মতেই হজ ফ্লাইট ওই দেশে নামতে পারবে না। আবার যেহেতু 13 তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করতে হবে, এরপরে 18 থেকে 19 জিলকদের আগে কোনো ফ্লাইট ওদেশ থেকে হজযাত্রী নিয়ে ফিরতে পারবে না। সুতরাং এই যে গ্যাপটা রয়েছে, এতে আমরা হিসাব করে দেখেছি ন্যূনতম 25 দিনের নিচে শর্ট ফ্লাইটগুলো কয়দিনের জন্য থাকে? যত শর্টই যান তাকে ন্যূনতম 25 দিনের নিচে কেউ হজ করে ফেরত আসতে পারবে না যদি সে মদিনায় 40 ওয়াক্ত নামাজ আদায় করে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, সারা বিশ্বের 120টি দেশ থেকে মুসলমানরা পবিত্র হজব্রত পালন করে। এয়ারপোর্টের একটা স্লোট সমস্যা থেকে যায়। বাংলাদেশকে যদি প্রথম দিকে সমস্ত ফ্লাইটগুলো দিয়ে দেয়, তাহলে অন্য দেশের হজযাত্রীদের ক্ষেত্রে বিড়ম্বনা হতে পারে। এই কারণে বহু হিসাব নিকাশ করে আমাদেরও দাবি যে 35 দিন থেকে 40 দিনের ভিতরে
যাদের বিমান এয়ারলাইন্স হাজিদেরকে প্রদানে, সেটা হচ্ছে আমাদের ধর্ম মন্ত্রণালয়। ধন্যবাদ জনাব আলম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব বাহার, আপনার কাছে প্রশ্ন, হজ যাত্রার ক্ষেত্রে প্রতি বছরই আমরা যেটা হচ্ছে যে যাত্রীরা অনেক ধরনের হয়রানির শিকার হচ্ছেন, অর্থাৎ সময় মতো যেতে পারছেন না, বা বিশেষ করে পরিবহনের সমস্যা হয়। তো আমরা জানি এখানে বাংলাদেশ বিমান এবং সৌদি আরবের সাউদিয়া এবং আর একটা বোধহয় এয়ারলাইন্স নাস এয়ারলাইন্স। তো এই ক্ষেত্রে কি পরিবহনের ক্ষেত্রে এয়ারক্রাফটের সংকট, এখান থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ। এতে উত্তরণের উপায় রয়েছে থার্ড ক্যারিয়ার ওপেন করে দেওয়া, কারণ বাংলাদেশ বিমানের বহরে ওই পরিমাণ ফ্লাইট নেই। থার্ড ক্যারিয়ার বলতে আপনি কি বোঝাচ্ছেন? সৌদি আরবের এয়ারলাইন্স এবং বাংলাদেশের বাংলাদেশ বিমান, এবং এটা সম্ভবত দুই দেশের একটা চুক্তিতেই আছে। দুই দেশের চুক্তিতে থাকলেও এটি বাধ্যতামূলক নয়, কারণ 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত 11 সাল পর্যন্ত 3 বছর কিন্তু থার্ড ক্যারিয়ারগুলো ওপেন ছিল, অর্থাৎ এই দুটি ক্যারিয়ার ছাড়াও অন্য ক্যারিয়ারগুলো ওপেন ছিল। এতে বরং কোনো বাধা সৃষ্টি তো হয় নাই, এবং শর্ট প্যাকেজে 20-25 দিনে হজ করে মানুষ চলে আসতে পারছে। এবং এই সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য 2010 সালে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করছে হজ ব্যবস্থাপনায়। এটি শুধুমাত্র সম্ভব হয়েছিল সুষ্ঠু পরিবহনের কারণে। আর গত বছর থেকে তখন কি বাংলাদেশ বিমানের পাশাপাশি বাংলাদেশ বিমানের পাশাপাশি এবং সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি সকল এয়ারলাইন্স মুক্ত ছিল। হঠাৎ করে সকল এয়ারলাইন্স মানে কি, যে এয়ারলাইন্স বাংলাদেশের নয়, বাংলাদেশের রেগুলার এয়ারলাইন্স যেগুলা ব্যবসা করে, যেমন মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্স গুলো, বিশেষ করে এমিরাত, ইত্তেহাদ, কুয়েত, কাতার, এইসব এয়ারলাইন্স। ধন্যবাদ জনাব বাহার, আপনার কাছে আপনার মতামতের জন্য ধন্যবাদ। জনাব আলম, খুবই সংক্ষেপে, অন্তত সময় কম, এটা কি সম্ভব কিনা সরকার, উনি যেটা বলছেন থার্ড ক্যারিয়ার ওপেন করে দেওয়া সম্ভব কিনা? বাস্তবিক অর্থে জাতীয় হজ নীতি অনুযায়ী হজযাত্রী পরিবহনের দায়িত্ব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সুতরাং এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব নাই। হজযাত্রী পরিবহনের দায়িত্ব তাদের, সুতরাং সেক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে যে আবেদন করেছিল সেটা আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের অনুমোদন ক্রমে বিমান মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এই বিষয়টা সম্পূর্ণরূপে বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয় ক্রীড়াধীন। থার্ড ক্যারিয়ার দিবে কি দিবে না, তবে এর পক্ষে বিপক্ষে অনেক মতামত রয়েছে। আচ্ছা আচ্ছা। কারণ থার্ড ক্যারিয়ারের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেক হজযাত্রীকে তৃতীয় একটা দেশে ট্রানজিট থেকে যেতে হয়। একজন গ্রামের কৃষক ওখানে গিয়ে যদি ট্রানজিট হয় অসুবিধা হতে পারে। আবার যারা ব্যবসায়ী ধনী, যাদের সময় কম, তাদের ক্ষেত্রে হয়তো বিমান বিবেচনা করতে পারেন। এক্ষেত্রে এবছর বিমান কিন্তু একটা দ্বিতীয় প্যাকেজ ঘোষণা করেছে, শর্ট প্যাকেজ ঘোষণা। সেটা কতদিনের জন্য? এটা তারা ওই 20 থেকে 22 দিনের মধ্যে করে নিয়ে আসে। জনাব আলম, আমাদের শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতার জন্য আপনাকে ধন্যবাদ। জনাব বাহার, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে জেলায়। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।